ইহা কত সালের আইন? এটা 1 নং আইন। সাক্ষ্য আইনের খসড়া কোনে থাকে এবং চূড়ান্ত আইন কোনে থাকে? খসড়া কোনে থাকে এবং চূড়ান্ত কোনে থাকে? প্রাথমিক খসড়া কাটটা বাতিল বলে মনে হয় স্যার হেনরি সামার। এর প্রাথমিক খসড়াটা বাতিল হয়, অনেক দুর্বোধ্য এবং জটিল বলে এটা বাদ হয়। পরবর্তীতে স্যার জেমস স্টিফেন এটা পূর্ণাঙ্গভাবে এই আইনটি প্রণয়ন করেন। সাক্ষ্য আইন কত ধারা বিশিষ্ট? 166 ধারা বিশিষ্ট। কয়টি অধ্যায়ে ভাগ করা? 3টি খণ্ডে ভাগ করা, 3টি অধ্যায় না। অধ্যায় 11টি। সাক্ষ্য আইনে অধ্যায় 11টি। এটি কতগুলো হচ্ছে মানে সম্যক ধারণা সম্পর্কিত প্রশ্ন। সাক্ষ্য আইনের প্রথম খণ্ডে কত ধারা কত থেকে? 3টা খণ্ড। প্রথম খণ্ড কত থেকে কত ধারা? 55 পর্যন্ত হচ্ছে প্রথম ধারা, প্রথম খণ্ড। 56 থেকে 100 পর্যন্ত তৃতীয় খণ্ড, 100 থেকে পরবর্তী অংশটা হলো তৃতীয় খণ্ড। যদিও তৃতীয় খণ্ডটা আবার 2টা ভাগে ভাগ করছে। 101 থেকে তৃতীয় খণ্ড। মানে 55 পর্যন্ত প্রথম খণ্ড, 56 থেকে 100 পর্যন্ত দ্বিতীয় খণ্ড, 101 থেকে বাকিটা হচ্ছে তৃতীয় খণ্ড। এরপর কমন কোশ্চেনটাই হচ্ছে ডাইং ডিক্লারেশন। মৃত্যুকালীন ঘোষণা কাকে বলে? হ্যাঁ, মৃত্যুর কারণ সম্পর্কে মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে যে বিবৃতি দিয়ে যান, এটা হচ্ছে ডাইং ডিক্লারেশন। ডাইং ডিক্লারেশন কত ধারা আছে? 32 ডাইং এই 32-এর এই মৃত্যুকালীন ঘোষণায় ব্যক্তি যদি মরে না যায়, মৃত্যু পরবর্তী আশঙ্কা থাকলেও পরবর্তী বেঁচে ওঠে, তাহলে তার মৃত্যুকালীন যে স্টেটমেন্টটা এটার কি অবস্থা হবে? হ্যাঁ, 157 ধারা অনুযায়ী এটা মৃত্যুকালীন ঘোষণা না হয়ে এটা সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে গণ্য হইব। সমর্থনমূলক সাক্ষ্যকে ইংরেজিতে কি বলা হয়? corroborative evidence. Corroborative evidence. Corroborative evidence. পারিপার্শ্বিক সাক্ষ্য বলতে আপনি কি বোঝেন? পারিপার্শ্বিক সাক্ষ্য ইংরেজি হচ্ছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, বানান বলেন সার্কামস্টেন্সিয়াল। সার্কামস বুঝি, টেনশিয়াল বলেন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। টেনশিয়াল বানানটা কেন দিবেন? CIRCUMS, সার্কামস বুঝলাম, টেনশিয়াল দেন সার্কামস্টেন্সিয়াল। এই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের জলজন্ত একটি মামলার উদাহরণ দেন। পারিপার্শ্বিক সাক্ষ্য। পারিপার্শ্বিক স্বাক্ষর বাস্তব উদাহরণ হচ্ছে নাংবারের মেম্বারদের জন্য হচ্ছে 7 মার্ডার মামলা। 7 মার্ডার মামলাতে তাদের কি কেউ সরাসরি খুন করতে দেখে নাই, তাদের পানিতে ভাসাইতে কেউ দেখে নাই, শুধু লাশ বাইসা উঠছে কয়েকদিন পরে। জনশ্রুতি হওয়ার মতো স্কোপ কই? এটার মধ্যে লোকমুখের কথার উপর ভিত্তি করে তার কোনো সাজা দেওয়া যাচ্ছে না। লোকমুখের কথার উপর ভিত্তি করে সাজা দেওয়া যাবে? কোনো লোক, কিছু লোক বললো এদিকে র্যাবের গাড়ি থামতে দেখছে, কেউ করে নিয়ে গেছে, কিন্তু বাট এই অপরাধটা একটা মানুষ ধরে নিলে যে সে খুনটা করছে প্রমাণ কি? এ নিয়ে হয়তো ছেড়েও দিতে পারে, ডিজেল করে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
কোনটা করছে জিনিসটা হচ্ছে সার্বিক আলামত, লাশ বাইশা ওঠা, রাইট সময় নিখোঁজ হওয়া, মৃত্যুর ধরন, সাথে আলামতের উদ্ধার, এগুলো সব কিছু মিলাই একটা হত্যাযজ্ঞ একটা গ্রুপ করছে বলে প্রতীয়মান হয়। এবং আসামিদের 164 দ্বারা জবানবন্দি। এই কারণে এটাকে বলা হচ্ছে সার্কিমস্টেন্সিয়াল এভিডেন্স। নাউক 164 ধারায় সাজা প্রদানের কোনো বেসিক ভিত্তি না। সে তার মতন বক্তব্য দিছে, আমি আপনি স্বীকার করলেই তো আদালত আমাকে সাজা দিতে পারবে না, মিলতে হবে না সাক্ষ্য প্রমাণ। ওকে, ঠিক আছে। এরপর আমরা যাচ্ছি হচ্ছে যে রিলিভেন্ট অফ ফ্যাক্টস মানে কি, মানে মানে প্রাসঙ্গিক বিষয়। প্রাসঙ্গিক বিষয় বলতে কি বুঝবো? একটা উদাহরণ দিয়ে বলেন যে এটা প্রাসঙ্গিক বিষয়। হত্যার আগে অস্ত্র সংগ্রহ, হত্যার সময় ওই জায়গায় ধস্তাধস্তির আলামত এবং হত্যার পর পালিয়ে যাওয়াতে লোক পাবলিকের বিবরণ, এগুলো হচ্ছে রিলেভেন্স অফ ফ্যাক্টস। ওকে, ঠিক আছে। ফ্যাক্টিং ইস্যু কি? বিচার্য বিষয়টা বিচার্য বিষয় সম্পর্কে সাক্ষ্য কোথায় বলা আছে? সংজ্ঞা 3 ধারা। সেখানে বিচার্য বিষয় সম্পর্কে কি বলা আছে? আপনার যে যখন জিজ্ঞেস করা বা বিচার্য বিষয় কি, আপনার তো ওইটা উত্তর দিতে হবে না। 5 ধারা বলার সুযোগ নাই, মানে 5 ধারা গেলে তো বিপদ। 5 ধারা হলে বিচার্য বিষয়টা কিরকম এটা বলতে আছে, কিন্তু কাকে বলে ওটা তো 3 ধারায়। মূলত যে জিনিসটা হচ্ছে আদালত আইন বলে যে বিষয়টাকে বিচার করবেন সেটা মূলত বিচার্য বিষয়। যেটা আইন বলে তাকে যে পাওয়ারটা দেওয়া হয়েছে, একটা অপরাধ হইলেই উনি বিচার করতে পারবেন। হ্যাঁ, স্পেসিফিক জিনিসটা হচ্ছে আদালত আইন বলে যে অপরাধটাকে আমলে নিয়ে বিচার করতে পারেন, সেটা হচ্ছে বিচার্য বিষয়। আদালত আইন বলে যে অপরাধটি আমলে নিতে পারেন এবং বিচার করতে পারেন, সেটা হচ্ছে বিচার্য বিষয়। মানে আদালতকে অপরাধ দইতে হইব, আদালতের আমলে নেওয়ার ক্ষমতা থাকতে হইব এবং তার বিচার করার ক্ষমতা থাকতে হইব। কারণ আমরা আইনে জানি আদালত অপরাধ আমলে নিতে পারে, আবার ওই জিনিসটাকে আবার বিচার করতে পারে না। কাজে আমরা ওইটাই বলতেছি, আমরা ডিটেলটা ওই কথাই বলতেছি যে আমলে নিয়ে যিনি বিচার করতে পারবেন, আমলও নিতে পারবেন, বিচার করতে পারবেন, এবং এটা আইনের দৃষ্টিত অপরাধ হইতে হবে। তাহলে আইনের দৃষ্টিত অপরাধ না হইলে আপনি কোর্টে কেন আসবেন? এগুলো হচ্ছে বিচার্য বিষয়, মানে ফ্যাক্টিং ইস্যু হইলো এটা গেল। এরপর হচ্ছে বলা হচ্ছে যে স্বীকৃতি কাকে বলে? স্বীকৃতি হচ্ছে মৌখিক বা লিখিত বিবৃতি যা বিচার্য বিষয় সম্পর্কে একটা সিদ্ধান্তের সূচনা করে এবং যা পরে বর্ণিত ব্যক্তিগণের মধ্যে বর্ণিত পরিস্থিতি করে। অথচ যাওয়া দরকার নাই, ক্লিয়ারলি হচ্ছে মৌখিক বা লিখিত উক্তি যা বিচার্য বিষয়ে আদালতকে মানে একটা সিদ্ধান্ত নিতে সহায়তা করে। ওকে, 17 ধারার এটা জিনিসটা আমরা বললাম। 17 ধারার স্বীকৃতি ইংলিশ কি? ওটা তামাদি আইনের। আমাকে যখন কোশ্চেন করবো যে সাক্ষ্য আইন অনুযায়ী স্বীকৃতি কি, তখন বলবেন এইটা। আর তামাদি আইন যখন বলবেন তখন বলবেন অ্যাকনোলেজমেন্ট। এটা আপনার কোশ্চেনে জিজ্ঞেস করতে হবে কি বলে স্বীকৃতি কি স্যার? কোন আইনে স্যার? তামাদি আইনে আছে মানে সাক্ষ্য আইন। এইভাবে তার কাছ থেকে উত্তরটা নিতে হবে, যেহেতু মানে এই বিষয়গুলো কাজ করে। এরপর হচ্ছে কমন কোশ্চেন হচ্ছে জুডিশিয়াল নোটিশ কি? এটা কত ধারায় আছে এবং এটা 56 বলছে জুডিশিয়াল বিষয়গুলিকে আদালতকে আলাদাভাবে অবগত করা দরকার নাই। 57 একটা তালিকা দেওয়া হয়েছে। বলছে ওকে ঠিক আছে, কতগুলি জুডিশিয়াল নোটিশের বিষয় বলেন যেগুলো জুডিশিয়াল।
অ্যাডভোকেটের নাম, পদবি, স্থল বা সমুদ্র পথের নিয়মাবলী, অফিসার বা আদালতের কর্মচারীদের নাম, ঠিকানা, স্বীকৃত রাষ্ট্রসমূহের পতাকা, ভৌগোলিক বিবরণ, সিলমোহর, এগুলি সকল বিষয়গুলি আদালতকে আলাদা প্রমাণ করার দরকার নাই। আমাদের প্রমাণ করার দরকার নাই যে আমার পাশের দেশ ভারত, এর প্রমাণ করার দরকার, এটা স্বীকৃত বিষয়, এটা সবাই জানে। এই জিনিসটা আলাদা জুডিশিয়াল নোটিশ নেওয়ার দরকার নেই। কাজে এইটি হলো জুডিশিয়াল নোটিশ গেল। ওকে, ঠিক আছে। তাহলে মিস্টার এক্স একজন পুলিশ অফিসার, তিনি পঞ্চগড়ে দায়িত্বে ছিলেন, উনি বর্তমানে ঢাকাতে আছেন। তিনি বর্তমানে ওসি হিসাবে ঢাকার একটা কোতোয়ালি থানায় কর্মরত আছেন। এখন তিনি কোতোয়ালি থানা থেকে এখন তাকে জানানো হলো যে আপনার কোর্টে যে সাক্ষী দিতে হইব। তিনি 10 বছর আগে তার প্রথম কর্মস্থল পঞ্চগড়ে চলে যান, পঞ্চগড় আদালতে যান, এবং তিনি সাক্ষী দিতে কাঠগড়ায় যখন যান, তিনি এজাহারটাকে দেখতে চান। আইন তাকে এটা দেখার পারমিশন দেয় কিনা, দিলে আইন তাকে কিভাবে দিবে এই বিষয়ে সাক্ষ্য কিছু বলে কিনা। হ্যাঁ, এইভাবে আপনি উত্তর দিতে হইব যে এটা ইনি যেহেতু উনার স্বহস্তে লিখিত সাক্ষ্য আইন 129 ধারা অনুযায়ী রিফ্রেশিং মেমোরি, ইংলিশ হচ্ছে রিফ্রেশিং মেমোরি, আপনি এটা দেখতে পারেন। আপনাকে একবারে সুন্দর করে একবারে তুলু তুলু করে বলবে না স্মৃতিপূর্ণ জীবন কত দাঁড়ায়, এমন একটা জিনিস বলবো আপনি বুঝতে নিতে হইব যে এই না ফ্যাক্টটা, মানে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে কি বলতেছে, খুব মনোযোগ দিয়ে শুনতে হইব, যেন আপনি নির্দ্বিধায় এটা শুনতে পারেন, বুঝতে পারেন। এই জায়গাগুলিতে বোঝার বিষয় আছে। স্বীকারোক্তি ইংরেজি কি? কনফেশন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি ইংলিশ কনফেশনাল স্টেটমেন্ট। এক্সট্রা জুডিশিয়াল কনফেশনাল স্টেটমেন্ট, এটা বলতে আমরা কি বুঝি? আদালত বা বিচারিক কর্মকর্তার বাইরে যদি যে কারো কাছে স্বীকারোক্তি করা হয় সেটা এক্সট্রা। পুলিশের নিকট স্বীকারোক্তি গ্রহণীয় নয়, এটা সাক্ষ্যের কোথায় বলা আছে? ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গ্রহণীয় না পুলিশের উপস্থিতিতে গ্রহণীয়? এটা গ্রহণীয়। পুলিশের সাক্ষ্য কখন গ্রহণীয় হতে পারে? সাক্ষ্য 27 ধারা অনুযায়ী যদি সাক্ষ্যের সাথে সংশ্লিষ্ট আলামত উদ্ধার হয় তাহলে যতটুকু প্রাসঙ্গিক অতটুকু পর্যন্ত এটা যেতে পারবে। জনশ্রুতিমূলক সাক্ষ্য সম্পর্কে কত কত ধারায় আছে? জনশ্রুতিমূলক সাক্ষ্যকে ইংলিশে কি বলে? ইংরেজি কি বলা হয় জনশ্রুতিমূলক সাক্ষ্য? হিয়ারসে এভিডেন্স। হিয়ারসে এভিডেন্স, এটা সাক্ষ্য নিয়ে কত কত ধারাতে এই হিয়ারসে এভিডেন্সের অস্তিত্ব দেখা যায়, পাবলিকের মতামত যে বিষয়টা। এটা 32-33 ধারায় যাবে, কারণ মৃত্যুকালীন ঘোষণা এই জাতীয় বিষয়গুলি খুঁজে পাওয়া যায় না, তখন তার এই স্টেটমেন্টগুলি পাবলিকের মুখের কথা থেকে এটা জিনিসটা উঠে নিয়ে আসতে। এটা হলো জনশ্রুতিমূলক সাক্ষ্যের হচ্ছে 32-33 ধারায়। সাক্ষ্য আইন অনুযায়ী কোন অপরাধ প্রমাণ করার জন্য কোন নির্দিষ্ট সংখ্যার সাক্ষীর প্রয়োজন কি? কত ধারায় বলছে? 134 ধারায়। একজন আপনার পক্ষের আইনজীবী আসামিকে সে যে বক্তব্য দিচ্ছে তার বিরোধিতা করার জন্য তাকে কতগুলি প্রশ্ন করেন, এই প্রশ্ন করাটাকে কি বলা হয়? জেরা। এই জেরাকে ইংরেজিতে কি বলা হয়? প্রশ্ন হচ্ছে জেরার উদ্দেশ্য কি? হ্যাঁ, সত্যতা প্রচার করে অবশ্যই। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করা, ইমপিচমেন্ট করা, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন সাক্ষ্যে কোথায় বলা এবং কি কি কারণে আপনি বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারবেন? বিশ্বাসযোগ্যতা অভিশংসন কয়টা কারণে করতে পারবে? 4টি কারণে। কি কি সে কারণে? প্রথম হচ্ছে সে বিশ্বাসের অযোগ্য, যদি এটা প্রুভ করে দেওয়া যায় সাক্ষীটা বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেল। 2 নাম্বার হচ্ছে তিনি ঘুষ নিয়েছেন বা ঘুষের প্রস্তাবে রাজি হয়েছেন।
3 নাম্বার পয়েন্ট হচ্ছে তিনি ইতিপূর্বে যে বক্তব্য দিচ্ছেন কিন্তু পরবর্তী বক্তব্যের সাথে সামঞ্জস্যহীন। 4 নম্বর হচ্ছে কোনো নারী যদি আক্রান্ত আর অভিযোগ তোলে তাহলে যদি দেখানো যায় এই নারী আগে থেকে চরিত্রহীন তাহলে তার সাক্ষ্যটাকে উড়াই দেওয়া যাবে। এই 4টা পয়েন্ট। হস্টাইল উইটনেস কি? বৈরী সাক্ষী কাকে বলে? নিজের সাক্ষী যখন যে নিয়ে আসে সাক্ষীর পক্ষে বিরুদ্ধে সাক্ষী। নিজের পক্ষে সাক্ষী যখন কাঠগড়ায় বক্তব্য দেয় তখন সে বক্তব্যকে কি বলা হয়? না, জবানবন্দি। জবানবন্দি। জবানবন্দি ইংরেজি কি? এক্সামিনেশন ইন চিফ। জবানবন্দির পরে কি নেওয়া হয়? জেরার পরও যদি প্রশ্ন করা থাকে তাহলে কি করবে? পুনরায় জবানবন্দি। পুনর্জবানবন্দি ইংরেজি কি? পুনর্জবানবন্দির পর কি আর কোনো স্কোপ থাকে নাকি পুনর্জবানবন্দি আবারও পুনর্জেরা করা যেতে পারে? তাহলে আগে জবানবন্দি, এরপর জেরা, এরপর পুনর্জবানবন্দি, এরপর পুনর্জেরা। এই যে পুনর্জবানবন্দি আর পুনর্জেরা এগুলো তো ওই 134 এর ভিত্তিতে পড়ে যাবে। ওই সিরিয়ালি বলা আছে যে জেরা পুনর্জবানবন্দি, জবানবন্দি জেরা পুনর্জবানবন্দি, ঠিক তারপরে ধরা বলা আছে যে অধিকতর যদি চায় তাহলে অনুমতি নিয়ে পুনর্জেরাও করতে পারবো। ওই সিরিয়ালি যাবে এটা। মিস্টার এক্স একজন ডাক্তার, উনি কবর থেকে লাশ উত্তোলন করার পর আইনজীবী লাশ উত্তোলন করেন, সিলেটের একজন আইনজীবী লাশ তুলেন এবং পরীক্ষা করে বলেন যে তাকে হত্যা করা হয়েছে। এই যে রিপোর্টটা প্রদান করবেন, এই রিপোর্টটা সাক্ষ্য কি ধরনের সাক্ষ্য? হ্যাঁ, এক্সপার্ট ওপিনিয়ন সম্পর্কে সাক্ষ্য এনে কোথায় বলছে? কয়টি বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় জানলেই তাকে এক্সপার্ট বলা যেতে পারে? 5টা না 6টা? কয়টা? কি কি সেই 5টা? চারণ আছে, তারপরে বিদেশি আইন, বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হস্তলিপি, টিপসই। এগুলো হচ্ছে বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হস্তলিপি, টিপসই। একজন এই সিলেট আইনজীবী হত্যার জন্য একজন আসামিকে গ্রেপ্তার করা হইলো এবং সে জবানবন্দিতে কয়েকজনের নাম বলল। এই যে উনি যাদের নাম বললেন, সাক্ষ্য আইন অনুযায়ী কি এই স্বীকারোক্তিটা বাকিদের উপরে কি যাবে? একজনের স্বীকারোক্তি কি অপর আসামিদের উপরে যাবে? সিলেটের আইনজীবীর মৃত্যুতে একজন আসামিকে গ্রেপ্তার করার পর তার জবানবন্দির উপর ভিত্তি করে আরো 4 জন আসামিকে গ্রেপ্তার করা হলো, এই জবানবন্দির ভিত্তি করে আরো কিন্তু যাবে। আরেকটা আছে 114 দ্বারা যেটা যে সমর্থিত হইতে হয় যে আসামি নিজে একজনের স্বীকারোক্তি অনুযায়ী বিবেচনা করা যেতে পারে। 30 দ্বারা না 31 দ্বারা, কোন দিকে এটা? 29 না 30 না 31 কোনটা? 30। একজনের জীবনবন্দি অন্যজনের উপর বিবেচনা করা যেতে পারে। এইটা হচ্ছে একজন স্টেটমেন্ট আরেকজনের উপর যাবে। 114 টাকা বললাম এটা সমর্থন হইতে হবে। 114 দ্বারা হলে 114 এখন বলেন 133 দ্বারা কি আছে? দুষ্কর্ম সহযোগী ইংলিশে কি বলে? দুষ্কর্ম সহযোগী ইংলিশ কি বলে? অ্যাকমপ্লাইস। 141 থেকে 143 হচ্ছে লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেন মামলার কোন স্টেজে করা যাবে? সাক্ষীর স্টেজে কোন সময়? জেরার সময় করা যাবে। জবানবন্দির সময় কি করা যায়? আদালতের অনুমতি বিষয় ছাড়াও আরো ডিটেইল কি বলা আছে 150? সেই 3টা কি কি বিষয়? স্বীকৃত বিষয় একটা উদাহরণ। জিনিসটা হচ্ছে একটা নর্মালি স্বীকৃত, একটা পক্ষগণ দ্বারা স্বীকৃত। নর্মাল স্বীকৃতিতে বুঝলাম আমার তারা কোশ্চেন করবে আপনার ডাক্তার কিনা, আপনার কাছে ডাক্তারি বাসগণ সার্টিফিকেট আছে কিনা, ঠিক আছে। পক্ষগণ দ্বারা স্বীকৃত, সেটার উদাহরণ। দোনো পক্ষ থেকে যদি বলেন যে স্বীকৃতি দিচ্ছে, তাহলে আমরা একটা উদাহরণ দেন যেটা দিয়ে সহজে বোঝা যাবে যে পক্ষগণ স্বীকৃতি দিচ্ছে।
দেওয়ানি এবং ফৌজদারি মামলায় চরিত্র কতটুকু প্রাসঙ্গিক? দেওয়ানির ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক। দেওয়ানিতে চরিত্র প্রাসঙ্গিক নয়। প্রাসঙ্গিক মানে প্রাসঙ্গিক। 52 ধারা অনুযায়ী দেওয়ানি মামলায় চরিত্র যদি অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয়, অন্যথায় দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক। পুরোপুরি ডিনাই করে নাই, যদি অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয় তাহলে প্রাসঙ্গিক। ওকে, ফৌজদারি মামলা সম্বন্ধে কি বলা? মানে প্রতিদিনের পূর্ববর্তী কোনো দণ্ড হয়ে থাকলে সেক্ষেত্রে প্রাসঙ্গিক। সচ্চরিত্র মিলে প্রাসঙ্গিক। হ্যাঁ, সচ্চরিত্র প্রাসঙ্গিক, অসচ্চরিত্র প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক সেটা পূর্ববর্তী অসচ্চরিত্র প্রাসঙ্গিক, পরবর্তী ধারা বলছে যদি ভালো চরিত্র প্রাসঙ্গিক যদি দাবি করে, ভালো চরিত্র দাবি করলে তাহলে তার চরিত্র ভালো না এটা দেখা নিতে পারে। 55 বলছে ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে গেলে চরিত্র প্রাসঙ্গিক, এটা ক্ষতিপূরণ দিব। এর 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 খালি এর বাড়িতে খালি আগুন লাগে, বারবার পপর পক্ষে ক্ষতিপূরণ দিব। তা আপনি বাড়া দেওয়ার পর আপনি যিনি বাড়া যান সেই বাড়ি থেকে আপনি শর্ট সার্কিট হয়, আপনি কি করেন কারেন্টটা তার নিয়ে? আমি নিজে নিজে কোন গবেষণা চালাম, তার তো চালাই ফেলেন। এর আগে আপনার 4 বাড়িতে বাড়া থাকছেন, 4জন বাড়িওয়ালা বলছে আপনি আপনার কারেন্টটা তার ঝুলে যায়, আপনি কি করেন কারেন্টটা তার রাখি? আপনি মুখে কারেন্টে তার দিয়ে বসে থাকেন, শর্ট করে ফুটে যায় কিভাবে? নাকি ইচ্ছা করে শর্ট সার্কিট লাগাই দেন, বাড়িওয়ালারা তার পুড়ে যায়, এটা একটু ঠিক করবে না। কোনো একটা গবেষণা চালান কিনা? সাক্ষ্য 2 প্রকার, দালিলিক এবং মৌখিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য কয় প্রকার? দালিলিক সাক্ষ্য 2 প্রকার কি কি? প্রাথমিক সাক্ষ্য ইংলিশে কি বলে? প্রাইমারি মাধ্যমিক সাক্ষ্যকে মৌখিক সাক্ষ্য ইংলিশ কি? মৌখিক সাক্ষ্য কিরকম হওয়া উচিত? প্রত্যক্ষ হইতে পারে। প্রত্যক্ষের উদাহরণ দেন। কেউ যদি বলে দেখছে, সে বলবো দেখছে, আচ্ছা ভালো কথা। শুনতে হলে শুনছো, ইন্দ্রিয়গ্রাহ্য হলে ইন্দ্রিয়গ্রাহ্য, সেই বিষয়টা বলবো। আচ্ছা, ঠিক আছে। প্রাথমিক সাক্ষ্যের উদাহরণ। সাক্ষ্য আইনে কত দ্বারা প্রাথমিক সাক্ষ্য সংজ্ঞা বলা আছে? সাক্ষ্য আইনে 3 দ্বারা প্রাথমিক সাক্ষ্য বিষয় বলা আছে। প্রশ্ন উত্তর দেওয়ার আগে বুঝতে হবে যে সংজ্ঞাটা ওইটা, কিন্তু প্রাথমিক সাক্ষ্যটা কিরকম হইব সেই বিষয়ে বলা আছে 61-এ। 61 থেকে শুরু হয়েছে, মানে 61 থেকে প্রাথমিক সাক্ষ্য শুরু হয়েছে। হ্যাঁ, সেটাই। 162 কি আছে? মে প্রিজিউম কি, শ্যাল প্রিজিউম কি? মে প্রিজিউম কি, শ্যাল প্রিজিউম? মে প্রিজিউম সম্পর্কে কয়েকটি উদাহরণ দেন যে এই বিষয় সম্পর্কে আদালত অনুমান করতে পারে সাক্ষ্য আলোকে। স্পেসিফিক ধারা বলেন। 90 ধারায় 30 বছরের ঊর্ধ্বকাল কারো দলিলে থাকলে এবং সঠিক আবাদতে থাকলে সেই সম্পর্কে অনুমান করতে পারেন। স্পেসিফিক কোশ্চেন করে রাখুন যে 30 বছর দলিল সম্পর্কে কি অনুমান করতে পারেন স্যার? মে প্রিজম কত ধারায় আছে? সেকশন 90 90 ধারায় আছে। এটা মে প্রিজম আদালত অনুমান করতে পারে। শ্যাল প্রিজম যেগুলি আদালত অনুমান করবে, এই বিষয়টার একটা উদাহরণ নেই। অনুমান করবে কি বলতে পারি? আইনের দৃষ্টিতে বললেন, আমি নিজে নিজে বলা শুধু স্পেসিফিক সেকশন করবেন যে কোনটা অনুমান করবে। ওকে, চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ ইংলিশে যাকে বলে কনক্লুসিভ প্রুফ। এটা কোন ধারা আপনাকে একটা করতে পারে? সন্তানের বৈধতা 41 আর 112। 41 হচ্ছে প্রোবেট অ্যাডমিরালটি বিবাহ দেউলিয়াত্ব সম্পর্কে আদালত অবশ্যই অনুমান করবে, আর 112 হলো সন্তান নির্দিষ্ট সময়ের মধ্যে জন্মগ্রহণ করলে তারে আদালত অবশ্যই অনুমান, মানে চূড়ান্ত প্রমাণ, সন্তানটা চূড়ান্ত প্রমাণ। সাক্ষ্য গ্রহণ করার সময়, জবানবন্দি দেওয়ার সময়
একটা সাক্ষ্য দেওয়ার সময় সাক্ষ্য শুরু হওয়ার আগেই যদি পূর্ববর্তী সাক্ষ্যটাকে পরবর্তী সাক্ষী সমর্থন করে যে আমার আগের জন যে বক্তব্য দিচ্ছে সেটা আমারই বক্তব্য, আমারও একই বক্তব্য, এই ধরনের বক্তব্য দেওয়াটাকে কি বলে? সেটাকে কাঠগড়ায় দাঁড়িয়ে সেটাকে কি ধরনের কি বলা হয়? কোর্টে যেয়ে থাকেন সাক্ষী দেখছেন, যে সাক্ষী দেখছি, তো প্রথম জন সাক্ষী দিয়ে গেল, দ্বিতীয় জন সাক্ষী এসে দেখলো সেটা কনস্টেবল সাক্ষী, তার ওসির সাক্ষী, তার সাক্ষী, সে কাঠগড়ায় দাঁড়ায় কি বলে? মানে আমি যখন আগের সাক্ষীটাকে সমর্থন করব, আমি কাঠগড়ায় দাঁড়ায় কি বলবো? আমি মনে করেন আমি কনস্টেবল, আমি কনস্টেবল, পূর্ববর্তী সাক্ষ্য সাক্ষীর সাক্ষ্যকে সমর্থন করাকে বলা হয় টেন্ডার। টেন্ডার টেন্ডার যে দেয় এরকম টেন্ডার। আমি কি যদি বলি তাহলে যদি আমি যদি দেখি যে কেউ টেন্ডার বলতেছে, তার মানে সে পূর্ববর্তী তার ইমিডিয়েট পূর্বে যে সাক্ষী দিচ্ছে তার বক্তব্যই তার বক্তব্য এজ ইট ইজ, এটা বলে টেন্ডার। এটি স্পেসিফিক ওইভাবে ওই জিনিসকে সমর্থন করা, ওইটা যাওয়া দরকার নেই, আমরা শুধু এটার মধ্যে জানেন, আমরা ওই জিনিসটার মধ্যে এত ডিটেল যাওয়া দরকার নেই। 133 যাবেন কি করে? 133 হলে দুষ্কর্ম সহযোগিতা, শুধু 33 জনশ্রুতিমূলক, যাকে হাজির হয় না, যারা পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যায় না, ব্যয় সাপেক্ষ, ওইটি হলো 33, এটার মধ্যে এটা যায় না। মাধ্যমিক সাক্ষ্য কি ইংলিশে কি বলে? মাধ্যমিক সাক্ষ্য কোনগুলিকে বলা হবে? জাবেদা নকলকে ইংরেজিতে কি বলে? সার্টিফাইড কপি। সার্টিফাইড কপি হচ্ছে এরকম। প্রমাণের ভার ইংরেজি কি? বার্ডেন অফ প্রুফ সম্পর্কে সাক্ষ্য নিয়ে কোথায় বলা আছে? 101 থেকে কত দূর পর্যন্ত বলা আছে? 112 পর্যন্ত বলা আছে। বার্ডেন অফ প্রুফের বিপরীত শব্দ কি? বার্ডেন অফ প্রুফের ক্ষেত্রে যিনি অভিযোগ করতেছেন উনি প্রমাণ করবেন, এটা উনার লায়াবিলিটি, এটার বিপরীত তাকে ইংলিশে কি বলে? অভিযোগকারীর বিরুদ্ধে অভিযোগকারী অভিযোগ তুললে অভিযোগকারী প্রমাণ করবে, এটা হচ্ছে বার্ডেন অফ প্রুফ। আর অভিযোগকারী অভিযোগ তুললে, যার বিরুদ্ধে আঙুল তুললে উনি প্রমাণ করবেন, এটাকে বলে অনার্স অফ প্রুফ। অনার্স অফ প্রুফ হচ্ছে 111 111 দ্বারা সাক্ষ্য হয়, যেখানে সক্রিয় আস্থার সম্পর্ক বিদ্যমান। উকিল, মক্কেল, ডাক্তার, রোগী, গুরু, শিষ্য, এদের মধ্যে যিনি যার বিরুদ্ধে অভিযোগ তুলবেন, যার বিরুদ্ধে অভিযোগ তুলবেন, উনি প্রমাণ করবেন যে উনি এই কাজটা করছেন অথবা করেননি। উকিলের বিরুদ্ধে করলে মক্কেল প্রমাণ করতে পারতো না, কারণ সে দুর্বল। উকিল প্রমাণ করবে আমি মক্কেলকে মিথ্যা তথ্য দিই নাই, ডাক্তার প্রমাণ করবে আমি রোগীকে ভুল বুঝাইনি। বোবা সাক্ষী কি ইংলিশে কি বলে? ডাম উইটনেস। ডাম উইটনেস। বোবা সাক্ষীর সাক্ষ্য কি ধরনের সাক্ষ্য? মৌখিক সাক্ষ্য। চাক্ষুষ সাক্ষী ইংরেজি কি? চাক্ষুষ সাক্ষী, সাক্ষ্য না, চাক্ষুষ সাক্ষী। আই উইটনেস, চাক্ষুষ আই উইটনেস। বেনিফিট অফ ডাউট বা সন্দেহজনক সুবিধা কার পক্ষে যায়? আসামি না আবাদীর? কার পক্ষে যায়? বেনিফিট অফ ডাউট অবশ্যই সবসময় আসামির পক্ষে যায়, কারণ সুবিধাটা সে নিবে। কোনো অপরাধীকে সাক্ষ্য যদি করতে না পারে যে সে আসলে সম্পৃক্ত আছে কিনা, তাহলে নির্দ্বিধায় তাকে আদালত খালাস দেবে। আদালতকে একটা কমন জায়গায় পৌঁছাইতে হবে, তাকে বলে বিয়ন্ড রিজনেবল ডাউট, সন্দেহাতীতভাবে তার প্রমাণিত হইতে হবে। ভাইবাতে জিজ্ঞেস করবে যে একজন জজ সাহেব সাক্ষ্য পর্যালোচনা করে যে রায় লিখবেন, তিনি যে এটা সম্পর্কে নিশ্চিত, এই নিশ্চিতটাকে তিনি ইংলিশে কি বলবেন? বলবো বিয়ন্ড রিজনেবল ডাউট বা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায়। বিয়ন্ড রিজনেবল ডাউট মানে সাক্ষ্য 125 ধারা অনুযায়ী কোনো অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেট জানুক, পুলিশ জানুক, রাজস্ব অফিসার জানুক, এরা কিভাবে কি তথ্য চাইছেন, এটা কখনোই সাক্ষীর মধ্যে এটা নেওয়া যাবে না, এবং সাক্ষী হিসাবে ট্রিট করে তারা আনা যাবে না। ইভেন এটা দোবাসীর ক্ষেত্রে বক্তব্য, উকিলের ক্ষেত্রে একই রকম বক্তব্য, তারপর হচ্ছে স্বামী স্ত্রীর পত্রলাপের ক্ষেত্রে একই রকম নিয়ম, রাষ্ট্রীয় সরকারি পর্যায়ে পত্রলাপের ক্ষেত্রে একই রকম নিয়ম। শিশুর সাক্ষী গ্রহণীয় কিনা? শিশুর সাক্ষী গ্রহণের সম্বন্ধে কই বলা আছে?
118 থেকে who may testify, হ্যাঁ who may testify, কাকে টেস্ট করা যেতে পারে? বিকৃত মস্তিষ্ক ব্যক্তিকে সাক্ষী দিতে পারবে। যদি সে প্রশ্নটা বুঝতে সক্ষম হয়, তাহলে দিতে পারে, তাহলে সমাপ্ত হবে। অর্থাৎ তার কাছে প্রশ্ন করলে সে যদি প্রশ্নটা গ্রহণযোগ্যতা বলতে পারে তাহলে সেটা যেতে পারে, সেটা যেতে পারে। এই যে আমরা বললাম যে 120 থেকে 127 দ্বারা আলোচনা করতে গিয়ে বললাম বিভিন্ন জন যে অজমিস্টের স্বামী স্ত্রী এরা বিভিন্ন ধরনের সুযোগ পাইব, এই বিশেষ সুবিধা কি ইংলিশে কি বললে সাক্ষ্য? প্রিভিলাইজড কমিউনিকেশন, এটা হলো প্রিভিলাইজ পাবে তারা, মানে প্রিভিলাইজ কমিউনিকেশন, বিশেষ সুবিধা প্রাপ্ত, বিশেষ যোগাযোগ তারা, এইসব বিষয় প্রোটোকল এটা করা যাবে না, আইন এটাকে